শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল কলি। নির্বাচন কমিশন গঠনে 10 জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতির কাছে সেই তালিকা জমা দেওয়ার কথা রয়েছে। 6 সদস্যের অনুসন্ধান কমিটির সবাই সাক্ষাৎ করতে যাচ্ছেন রাষ্ট্রপতির সাথে। কমিটি নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম প্রস্তাব করছে তা এখনো জানা যায়নি। অনুসন্ধান কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, PSC চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং PSCর সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুল নিসা তাহমিদ বেগম। এদিকে নির্বাচনী অপরাধের বিচারের ক্ষমতা ইসির হাতে রাখা সহ নির্বাচন সংস্কার কমিটিকে একগুচ্ছ সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ শফিউল আজম। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ইসি সচিব বলেন, নির্বাচনী ব্যবস্থার দুর্বলতাগুলো বের করার চেষ্টা করা হচ্ছে। আইন প্রয়োগে নির্বাচনী কর্মকর্তার যাতে কোনো পক্ষ থেকে বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মিডিয়াতে যাতে নিরপেক্ষ আচরণ করে সে বিষয়েও সংস্কার কমিশনকে সুপারিশ করা হয়েছে। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কমিশনের ক্ষমতা এবং কার্যকারিতা কিভাবে আরও বাড়ানো যায় এবং মাঠ প্রশাসন সহ দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়, নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা কেউ অপকর্ম করে অন্য কোথাও চলে যাবে সেটা যাতে সুযোগ না থাকে, সেই ব্যবস্থা যাতে আইনের মধ্যে চলে আসে। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত, বাতিল বা যথাযথ শাস্তি দেওয়া যাবে। অধ্যাদেশে রায়ের বিরুদ্ধে রাজনৈতিক দলের আপিল করার বিধান রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে পোশাক খাতে শ্রম অসন্তোষ নিয়ে। অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবালয়ে প্রথম বৈঠক উপদেষ্টা পরিষদের। দীর্ঘ প্রায় 2.5 ঘণ্টা স্থায়ী হয় 13তম বৈঠকটি। বৈঠকে বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের 20টি সংশোধনী নিয়ে আলোচনা হয়। অনুমোদন দেয়া হয় রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত, বাতিল ও শাস্তির খসড়া বিধান। এক্ষেত্রে রায়ের বিরুদ্ধে রাজনৈতিক দলের আপিলের সুযোগও থাকছে। অপরাধ হিসেবে গুম, যৌনদাসী বানানো, জোরপূর্বক পতিতাবৃত্তি, গর্ভধারণ ও বন্ধ্যাত্বকরণের প্রস্তাবও থাকছে ICT অধ্যাদেশে। অপরাধের নির্দেশদাতা হিসেবে কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা বিচারের আওতায় আসবেন। অপরাধের টেরিটরিতে দেশের জলসীমাও যুক্ত থাকছে অধ্যাদেশে। কোনো বাংলাদেশি অন্য দেশে অপরাধ করলে তারও বিচার করা যাবে। প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী বিচার করা যাবে বিদেশি কেউ মানবতাবিরোধী অপরাধ করলেও। এর পাশাপাশি অডিও ভিডিও তথ্যকে দালিলিক প্রমাণ হিসেবে ব্যবহারের বিধানও থাকছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারে। উপদেষ্টা পরিষদ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের সংশোধনী এবং ল অফিসার্স অধ্যাদেশের খসড়ার সংশোধনীও অনুমোদন করেছে। বাতিল করেছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল, সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। গার্মেন্টস ও শিল্প কারখানায় অস্থিরতা নিয়েও আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি
রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। সচিব জানিয়েছেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস একই দিনে 18 ডিসেম্বর পালনের সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই, এটি সম্মিলিত ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, কেবল বিচারকই নন, রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন। বিচারকদের মানসিকভাবেও স্বাধীন হওয়ার প্রয়োজন। এ সময় আইন সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন বলেন, বিচার বিভাগ স্বাধীন বলা হলেও মোটেও তা স্বাধীন নয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে প্রশাসন। বিচারকরা প্রশাসনের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারেন না। সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, সেটা কোনো রাজনৈতিক দলই চায়নি। আর ফলশ্রুতিতে বিচার বিভাগের এই দুরবস্থা। এখনই বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করার সঠিক সময় বলেও মনে করেন তিনি। But unfortunately, there has been deterioration all around, affecting the quality of justice. So all out efforts must be made for improvement of the quality of justice. শেখ হাসিনার ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সংবিধানের চতুর্থদশ এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংসদের নতুন সংবিধান তৈরি হয়েছিল উল্লেখ করে ডাক্তার আলী রিয়াজ বলেন, সেখানে জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। জানান, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে তা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করা এবং জবাবদিহিতার প্রক্রিয়া তৈরি করা, আর সেই সাথে ক্ষমতার একক কেন্দ্রীকরণ বন্ধ করতে হবে বলেও জানান সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে 3 জন এমফিল এবং 4 জন পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীকে মির্জা বানু এবং সিরাজুল ইসলাম এন্ডামেন্টো ফান্ডের আওতায় আনা হয়। ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রে একজন ব্যক্তি সব প্রতিষ্ঠান ও নিয়ম কানুনকে টপকে যান। বাংলাদেশে শেখ হাসিনার ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র এই ধারার একটি উদাহরণ। বিভিন্ন আইনের সংশোধন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায্যভাবে দণ্ড প্রদান, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং ব্যুরোক্রেসির দলীয়করণ এবং বিচার বিভাগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ঘটেছে পর্যায়ক্রমিকভাবে। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে 31 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগ সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বিকেলে 3:15টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় 1 ঘন্টা ধরে চলে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় কলেজের শিক্ষার্থীরা সড়কের 2 পাশে অবস্থান নিয়েছেন। সায়েন্স ল্যাব এলাকা থেকে এ ঘটনার আরও বিস্তারিত তথ্য জানাবেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। তার কাছে যাচ্ছি আমরা। বিজয়, একটু জানাবেন সংঘর্ষের মূল কারণ এবং এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আগের সংবাদে যেমন আপনি জানাচ্ছিলেন রাস্তাঘাটে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র, এ পর্যায়ে আর কি কি নতুন তথ্য যোগ করতে চান আমাদের একটু জানাবেন। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি যদি আমি দিতে চাই, এখন রাস্তার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। এখন আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এসে কিন্তু আসলে রাস্তার পরিস্থিতি বেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে। আর সংঘর্ষের মূল কারণ যদি আমি আপনাকে বলতে চাই, যেমনটি জানতে পেরেছিলাম যে ঢাকা কলেজের একটি বাসে কিন্তু আসলে সংঘর্ষের শুরু, ঢাকা কলেজের একটি বাসে কিন্তু সংঘর্ষ শুরু হয় এবং তারপরে কিন্তু আসলে সিটি কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এখন যেমনটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর অবস্থান এখানে এখন জোরদার এবং তারা কিন্তু আসলে সিটি কলেজের সামনে অবস্থান করছেন এবং সিটি কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিরাপদে বের করে বাসায় পৌঁছানোর জন্য কিন্তু আসলে তারা এখানে
মানুষজন চলাচল করছে এবং তাদের সাথেও যেমনটি কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে বেশ ভোগান্তিতেই পুরো দিনটি আসলে দুপুরের পর থেকে আসলে তারা কাটিয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে এই সংঘর্ষের কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অনেকে আহত হয়েছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ অনেকে আহত হয়েছে। সবশেষ তথ্য থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজে 31 জনের মতো শিক্ষার্থী আসলে আহত ভর্তি হয়েছে। তো সব মিলিয়ে এখন পরিস্থিতি কিছুটা শিথিল এবং ঠান্ডা অবস্থায় রয়েছে। এখন আশেপাশে কোনো শিক্ষার্থী নেই। বিকেল 4টা নাগাদও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা চালায় এবং সিটি কলেজের দিকে আসলে ভাঙচুর চালায়, ইট পাটকেল ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এমনটাই এখনকার পরিস্থিতি বলছিলাম আপনাকে। এখন কিছুটা স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে এবং সেনাবাহিনীও কিন্তু আসলে জোরদারভাবে আসলে এখানে অবস্থান করছেন এবং তাদের সংখ্যাও আসলে বাড়ছে আস্তে আস্তে। ধন্যবাদ আপনাকে বিজয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এটি নির্ধারণের গঠন করা কমিটির কাজও প্রায় শেষ পর্যায়ে। আর সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের নাম কি হবে সেটা শিক্ষার্থীরাই ঠিক করবে। শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের সময় শিক্ষার্থীরা হট্টগোল করলে তিনি জানান এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরাও কলেজগুলোয় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে ঢাকার বড় 7টি কলেজ। প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে ওখানকার শিক্ষকরাই নেন শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা আর ব্যবস্থাপনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর চাপ সামলানোর পরও আবার 7 কলেজের চাপ সামলাতে গলদঘর্ম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে করে 7 কলেজের শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। ফিরে এসেছে সেশন জট। শিক্ষার্থীরা বেরিয়ে আসতে চাইছেন অধিভুক্তি থেকে। এ নিয়ে আন্দোলনও করছেন তারা। ঢাকা কলেজে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনেও উঠে আসে অধিভুক্তি প্রসঙ্গ। সকালে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা ছিল অপরিণামদর্শী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের কারণেই শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছেন। উপদেষ্টা জানান, অধিভুক্ত কলেজগুলোকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি থেকে এই ঐতিহ্যবাহী কলেজগুলোকে সমন্বিতভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায় সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেওয়া হবে। 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিলে এইসব কলেজের অধীনে থাকা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের কি হবে, এটি একটি বড় প্রশ্ন। বক্তব্যের সময় সামনে এলে এ বিষয়টিও পরিষ্কার করেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তোমরা তো সবাই ইন্টারমিডিয়েটের ছাত্র, তোমাদেরকেও সেখানে রাখা হবে এবং তোমাদেরকে তো সেখানে রাখা হবেই। তোমরাই তো সবচেয়ে প্রাণ পুরুষ কলেজগুলো। শিক্ষা উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব অল্প, তাই দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাজটি শেষ করতে চান। একই সাথে বলেন, নির্বাচিত সরকারকে এসে এর বৈধতা দিতে হবে। বৈষম্যহীন সমাজ কি করে গড়ে তুলতে পারবো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে কেমন ভূমিকা রেখেছিলেন তা ধরে ধরে খতিয়ে দেখবে সরকার। পাশাপাশি যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী দিয়ে আখ্যা দিয়ে ফ্যাসিবাদ বয়ান তৈরি করেছে তাদেরও চিহ্নিত করা হবে। প্রেস ক্লাবে আলোচনা সভায় সরকারের এই অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রেসিডেন্ট জিন রেখুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার। আমি বিদেশ সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুটিন কাজ। এর উদ্দেশ্য সফরের গুরুত্ব জাতির সামনে তুলে ধরা হলেও প্রায়শই তৈরি হতো বিব্রতকর পরিবেশ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় সেই প্রসঙ্গ তুলে আনেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গণমাধ্যমে গত 16 বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স, উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। তা আমি সবাইকে ইনভাইট করব, এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি। তাহলে হবে কি, আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে। শেখ হাসিনার সংবাদ সম্মেলন থেকেই ছাত্র জনতার আন্দোলন নিয়ে প্রথম নেতিবাচক মন্তব্য উপস্থাপিত হয়। সে ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানান প্রেস সচিব। টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসির ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল। প্রত্যেকটা ঘটনার জন্য আমরা ফিরে ফিরে যাই, দেখি, ইনভেস্টিগেট করি। আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজ বোর্ড বাস্তবায়ন, বেতন সুরক্ষা বাস্তবায়ন, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠন সহ 8টি সংস্কার প্রস্তাব দেয়া হয়। ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে সবসময় দাঁড়াতে হবে, সবসময় আমাদেরকে কথা বলতে হবে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি যাচ্ছে সেখানে। জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এই আইনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কম্পেনসেশন দেওয়ার বিধান করা হয়েছে, এবং এই আইনে আরেকটা বিধান করা হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনাল ওনারা ইচ্ছা করলে, এটা ম্যান্ডেটরি না, ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন, এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা কোনো অংশ প্রচার করা দরকার সেটা প্রচার করবেন। কিন্তু এখানে যে পক্ষগুলো আছে তাদের যে ডিগনিটি, তাদের যে প্রাইভেসি, তাদের যে অধিকার, সেটার দিকে নজর রেখে এটা করা হবে। এই ছিল মোটামুটি বিধান। আর এখানে আপনার আমরা ডেফিনেশনটা খুব ক্লিয়ার করেছি। যেমন আপনার 3 ধরনের প্রতিষ্ঠানের, 3 ধরনের বাহিনীকে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে। একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স, আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, আরেকটা হচ্ছে অক্সিলারি ফোর্স। এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি, আমাদের সংবিধান, প্রচলিত মানবাধিকার আইন, সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি। তো এটা যেহেতু উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে, এটা গেজেট আকারে প্রকাশিত হলে এটা আপনার আইনে পরিণত হবে। আর কিছু বিষয় আপনারা আগে থেকেই জানেন যে এই আইনে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান আছে। যে ইচ্ছা করলে প্রসিকিউশন, ডিফেন্স যে ইচ্ছা করবে আপনার ফরেন লয়ার নিয়োগ করতে পারবে। এবং আরেকটা চমৎকার বিধান হচ্ছে এটাতে অবজারভারের বিধান এক্সপ্লিসিটলি আছে। সো আন্তর্জাতিক বা দেশীয় হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চায় এই বিচার শুদ্ধভাবে হচ্ছে কিনা, গ্রহণযোগ্যভাবে হচ্ছে কিনা, ওনারা কোনো উপস্থিত থেকে এটা মনিটরিংয়ের কাজ করতে পারে, অবজার্ভ করতে পারে। আমাদের এখানে একদম মানে অল আউট অ্যাক্সেস দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি বিধান। আর এখানে আপনাদের যদি প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর দিব, বলতে পারেন। Any question? জি, আমরা এখানে নর্মাল অ্যাপিল তো থাকবেই অ্যাপিলেট ডিভিশনে, এছাড়া ইন্টারলোকিউটরি কোনো অর্ডার, ইন্টারলোকিউটর মানে বিচার কার্য শেষ হওয়ার আগেই, বিচার কার্য চলাকালীন সময় কোনো পক্ষ যদি প্রশ্ন উত্থাপন করে যে এই মামলাটা এই আদালতে চলতে পারে কি না, বা এই আদালত যদি, এই ট্রাইব্যুনাল যদি কারো বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনে, এই সমস্ত 2টা ক্ষেত্রে ওনারা ইন্টারলোকিউটরি বা অন্তর্বর্তীকালীন প্রতিকার পাওয়ার জন্য পর্যন্ত আপিলের ডিভিশনে যেতে পারবে। আপিলের সুযোগ আরও বৃদ্ধি করা হয়েছে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব ডক্টর মেহমেত ওজ। অ্যাডমিনিস্ট্রেটর ফর সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের হয়ে কাজ করবেন তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম চিকিৎসক। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ধনকুবের হাওয়ার্ড লাটনিক এবং পাশাপাশি পরিবহন মন্ত্রীর পদে শন ডাফিকে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক রেসলিং মোগল লিন্ডা ম্যাকমাহন সামলাবেন ট্রাম্প প্রশাসনের শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ট্রাম্পের আগের শাসনামলে বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। একসাথে স্পেস এক্স থেকে মহাকাশের রকেট উৎক্ষেপণ দেখলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। মঙ্গলবার টেক্সাসের ব্রাউনসভিলেতে স্পেস এক্সের হেডকোয়ার্টারে উৎক্ষেপণ করা হয় স্টারশিপ রকেটের ৬ষ্ঠ টেস্ট ফ্লাইট এবং ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের শুরুর থেকেই ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণার মাঠে ছিলেন ইলন মাস্ক। খরচ করেছেন প্রায় $11.৯ কোটি। ভোট আদায়ে নিজেই বের করেছেন নানান কৌশল। মাস্কের স্টারশিপ উৎক্ষেপণ কার্যক্রমে ট্রাম্পের উপস্থিতি দুজনের মধ্যে গভীর সখ্যতার ইঙ্গিত বলছেন অনেকেই। ট্রাম্প প্রশাসনের জায়গা করে নিয়েছে টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে নবনিযুক্ত কানাডা হাই কমিশনার অজিত সিং রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এই আহ্বান জানান। কানাডার নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় কানাডার নতুন হাই কমিশনার বলেন, বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা এবং আগামীতেও অব্যাহত থাকবে এমনটা জানান তিনি। এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনীতে বন্যায় অসহায় পরিবারকে পুনর্বাসন এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের অবশ্যই বিচার করতে হবে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা জনগণই ঠিক করবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না, এই মন্তব্য করেন ফখরুল। একই সাথে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আশা করেন জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। খুব অসুস্থ, তার চিকিৎসা হয়নি, সেই চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিলাতে যাবেন চিকিৎসার জন্য। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। আর এই মামলায় আজ শুনানি হওয়ার কথা ছিল। আদালতে হাজির ছিলেন আসামি আলতাফ হোসেন চৌধুরী এবং খন্দকার মোশাররফ হোসেন। আসামি পক্ষের আইনজীবী জানান, গত ৫ অক্টোবর আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কথা ছিল। সেদিন ৭ জন আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার অন্যতম ২ আসামি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরী। কেউ করলেন কান্না, কেউ ছিলেন নির্বিকার, কেউ বা নিয়তির ওপর সব ছেড়ে দিয়ে বসেছিলেন অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। গত হেমন্তেও যারা ছিলেন হাসিনা সরকারের মসনদের পাহারাদার, আজ সেই মামুন, জিয়া এবং জসিম বিচারের কাঠগড়ায়। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ৮ সদস্যকে পাঠিয়েছে কারাগারে। ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হেমন্তের অপরাহ্নে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল কারাগারে নেবার জন্য। এ সময় আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাত নাড়াতে চাইলে বাধা দেয় ২ কনস্টেবল। কোর্টে তার বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ আনে জিয়া আয়নাঘরে নিয়ে গুম করেন বহু মানুষকে। সেটির জবাবে প্রিজন ভ্যানে উঠে জিয়া বলতে থাকেন, আমি আয়নাঘরে চাকরি করিনি কখনো।
সাবেক আইজিপি মামুন, সাবেক এসপি জসিম, কাফি, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল সহ 8 জনকে পরোয়ানার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের আবেদনে মানবতাবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আসামিদের সকালে আইসিটি প্রাঙ্গণে আনার পর নেওয়া হয় এজলাসে। যখন বিচারকরা বিচার কাজে বসেন তখন ঘড়িতে সময় 11টা। বিচার চলে প্রায় 2 ঘন্টা। প্রসিকিউশন থেকে যখন আসামিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ধরা হয় তখন এক পর্যায়ে গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক হাউমাউ করে কেঁদে ওঠেন। দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি। অন্য আসামিদের কেউ ছিলেন দুশ্চিন্তায়, কারণ এ আইনে বিচার দ্রুত হয়, দণ্ড হওয়াটাও কঠিন নয়। এনটিএমসি ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই। হ্যাঁ, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী জামিন পাওয়া খুবই কঠিন। আর বিচারিক আদালতের জন্য প্রযোজ্য সাক্ষ্য আইন ট্রাইব্যুনালে চলে না। এই অপরাধীরা অপরাধ করেছে বলে শুনেছেন এমন কেউ সাক্ষ্য দিলেই এই আদালত দিতে পারবেন সর্বোচ্চ শাস্তি। ট্রাইব্যুনালে বিচারের রায়ের পর আপিল বিভাগে যাবে শুনানির জন্য। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনুকে। সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। মামলার সূত্রে জানা গেছে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল করিম। আর এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় 40 জনের নাম উল্লেখ করে মামলা করেন। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি এবং তাদের রাজনৈতিক অতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সকাল 11:30টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধরা বলেন, এখনো যারা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কথা বলছে তাদের খুঁজে বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন তাহলে গণভোট আয়োজনের আহ্বান জানান তারা। বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসররা বাংলার মাটিতে দেখতে চান না এই দেশের মানুষ। টি-20 ক্রিকেটে বেশি আগ্রহের কারণে 3 ফরম্যাটে খেলার মতো ক্রিকেটার নেই, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। এনসিএলে ভালো খেলা ক্রিকেটাররা সুযোগ পাবেন সামনে, আর জাতীয় দলে পারফর্ম না করাদের ব্যাপারেও ইঙ্গিত দিয়ে রাখলেন বিসিবির এই নির্বাচক। ক্রিকেটে আভিজাত সংস্করণ টেস্ট, যদিও এই ফরম্যাটেই সবচেয়ে ব্যর্থ বাংলাদেশ। তার উপর টি-20 জৌলুসে বেশিরভাগ ক্রিকেটারেরই অনাগ্রহ সাদা পোশাকে। ব্যতিক্রম নয় টাইগার ক্রিকেট। টেস্টের প্রতি অনীহার কারণে 3 ফরম্যাটে খেলার মতো ক্রিকেটার নেই বলে ভাবনা আব্দুর রাজ্জাকের। বিটার ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। তো এইটা একটা বড় কারণ বলে আমার মনে হয়।
চলমান এনসিএল এ নজর কাটছেন বেশ কিছু ক্রিকেটার, যাদের মাঝে সবচেয়ে বেশি আলোচনায় 500-র বেশি রান করা সিলেটের অমিত হাসান। অমিত সহ ঘরোয়াতে পারফর্ম করা নতুনরা আছে বিসিবির নজরে, তেমনি যারা জাতীয় দলের সেরাটা দিতে পারছে না তাদের জন্য কড়া বার্তা দিলেন রাজ্জাক। এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা। তো আমি শিওর যে যারা ন্যাশনাল টিমে খেলে, ন্যাশনাল টিমে খেলার থেকে বড় তো একটা ক্রিকেটারের আর কিছু নাই। ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড় আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না। তো এইটা না অটোমেটিক প্রসেস। আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে। তো আমার কিছু করা লাগবে না, এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে। ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসলেও বেশিরভাগই ব্যর্থ হন জাতীয় দলের জার্সিতে। তবে সাবেক এই ক্রিকেটারের মতে ঘরোয়া লিগে এখন উইকেটের মান যেমন ভালো হচ্ছে, তেমনি ভালো ক্রিকেটারদের প্রতি দেয়া হচ্ছে বাড়তি নজর। বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ ইমপ্রুভ হয়েছে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ এবং আগারগাঁওয়ে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। দয়াগঞ্জের সড়ক অবরোধ করে রাখে প্রায় 2.5 ঘন্টা। হামলা চালানো হয় ট্রাফিক সার্জেন্টের ওপর। আর পুলিশের কঠোর অবস্থানের কারণে মূল সড়কে চলাচল করতে না পারলেও অলিতে গলিতে এখনো ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী অটোরিকশা চলাচল বন্ধে সকাল থেকেই কঠোর অবস্থানে পুলিশ। এমন খবরে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা। পরে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে ঘটে সংঘর্ষের ঘটনা। আহত হয় এক পুলিশ সার্জেন্ট, ভেঙে ফেলা হয় পিকআপ ভ্যান। চালকদের দাবি অটোরিকশা বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বে লাখো মানুষ। বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। আমরা হাইকোর্টের কোনো রায় মানবো না। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন মজুর করে আমরা খাই। আজকে দুপুরে খাবার নেই, আজকে কালকে আমরা বুঝান হাইকোর্টের রায় দিলে কিভাবে? আমাদের কর্মস্থান যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাল বাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো? পরে পুলিশের সাথে সেনাবাহিনী যোগ দিলে 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। স্বাভাবিক হয় যান চলাচল। কতিপয় দুষ্কৃতিকারী আমাদের ট্রাফিক সার্জেন্টের উপর হামলা করেছে, আমাদের ওসির উপর হামলা করেছে। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব ও চিহ্নিত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। একই সময়ে অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন অটোরিকশা চালকরা। প্রায় আধা ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর 10 নম্বর রোডের প্রধান সড়কে। আগারগাঁও মেট্রো স্টেশন ঘুরে রিকশার এই মিছিলটি চলে যায় শ্যামলী পর্যন্ত। সেখানে আগামীকালও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে মূল সড়ক ছেড়ে চলে যান চালকরা। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। এটা কেন চলবে না? এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি? বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন। বিষয় হচ্ছে হলো এখন এই অটোটা আমাদেরকে ডাইরেক্টলি তারা ব্যান করে দেওয়ার কথা বলতেছে। কোন যুক্তিতে? হাইকোর্টের নিষেধাজ্ঞার পর মূল সড়কে চলাচল বন্ধ হলেও স্থানীয় প্রভাবশালীদের শেল্টারে রাজধানীর প্রতিটি অলিতে গলিতে এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নতুন যারা আছে তারা নিতেছে, লুগায় খাইতেছে। এরা তো আর সামনে নেই যে নাম বলবো। আওয়ামী লীগ নেতা নাই, নেতারা অভাব আছে নাকি? ওই আওয়ামী লীগ যারা করে বিএমপিও তো তারা করে, একই তো নেতা সবই। এখনকার টাকাটা যে কাকে দিতে হয় এটি তো বললে সমস্যা, এটি তো চুপি চাপে কানে কানে নিয়ে কথা হয়। এক হিসেবে দেখা গেছে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 6 লাখেরও বেশি। অগাস্টের পর এই সংখ্যা আরও বেড়েছে লাখেরও বেশি। ব্যাটারি চালিত এই যন্ত্রযানগুলো বন্ধে এর আগেও বহুবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতা, সমন্বয়হীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রতিবারই ভেস্তে গেছে তা। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে সেই সুযোগ এসেছে বলছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হচ্ছে ন্যায্য নগর ইশতেহার।
এই প্রতিপাদ্য নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB-তে আয়োজিত 2 দিনব্যাপী সেমিনার এবং মতবিনিময় সভায় দ্বিতীয় দিনে মোট 4টি সেশন আলোচিত হয়েছে আদর্শ নগর ব্যবস্থাপনার দিকে। এদিকে মোট 4টি সেশনের নগরের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ পরিকল্পনাবিদ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীরা তাদের মতামত, দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। নগরে সাংস্কৃতিক আবহ কেমন হওয়া উচিত, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি, শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নানা অভিজ্ঞতা তুলে ধরবেন বক্তারা। মাস্টার প্ল্যান করার আগে এলাকাবাসীদের সম্পৃক্ত করার বিষয়ে জোর দেওয়া হয়। বসবাসযোগ্য নগরের জন্য প্রতিটি স্তরের মানুষকে সংস্কারের কাজে অংশীদার করার পরামর্শ দেন বিশিষ্টজনরা। আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো সিন্ডিকেট প্রথা থাকবে না, এমনটাই বলেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম সরওয়ার ভুইয়া। দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠকে অংশ নেন তিনি। এ সময় গোলাম সরওয়ার বলেন, ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আন্তঃবাণিজ্য সম্প্রসারণে আখাউড়া স্থলবন্দরের সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এ সময় আখাউড়া স্থলবন্দরের প্রয়োজনীয় অবকাঠামোগত সব উন্নয়ন কার্য দ্রুত পরিবর্তনের কথা বলেন তিনি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী পারাপারের সময় ছাত্রকে মারধরের জেরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকালে উপজেলার দুধকুমার নদীর আয়নালের ঘাটে অবস্থান নেয় 2 শতাধিক শিক্ষার্থী। দিনভর বিক্ষোভ করে তারা। গতকাল ঘাট পারাপারের সময় কথা কাটাকাটির জেরে শিক্ষার্থী রঞ্জুকে মারধরের অভিযোগ ওঠে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে। আর এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় মূল লক্ষ্য নারী দলের। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণার সংবাদ সম্মেলনে নিজেদের ভাবনা জানান নারী উইং প্রধান হাবিবুল বাশার। এদিকে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে অনূর্ধ্ব 19 দলের হেড কোচ হিসেবে দেশের অন্যতম সেরা কোচ সারওয়ার ইমরানকে নিযুক্ত করেছে বিসিবি। ছেলেদের ক্রিকেটে সুযোগ সুবিধায় পূর্ণতা থাকলেও নারী ক্রিকেটে স্পন্সররাও দেখায় না আগ্রহ। তবে ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষক পাচ্ছে বিসিবি। সেই অনুষ্ঠানেই নারীদের ক্রিকেট নিয়ে কথা বলেন উপস্থিত বিসিবির কর্তারা। বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশের সামনে আছে 6 ম্যাচ। আয়ারল্যান্ড ও উইন্ডিজ সিরিজ থাকলেও নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার বললেন, আইরিশদের হোয়াইট ওয়াশ করলেও পূরণ হবে সেই লক্ষ্য। 3টা ম্যাচ, তারপর ওয়েস্ট 3টা ম্যাচ। এই 3টা ম্যাচে আমাদের জন্য 6টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। 6টা ম্যাচ হিসেবে দেখছি না, আমরা আসলে এই সিরিজটা নিয়ে এগোতে যাচ্ছি। সিরিজটা আমাদের প্রাইমারি টার্গেট। এখানে আমরা ভালো করেই আসলে এই সিরিজটা করতে চাই। গোল তো একটা ভালো ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলা জেতা, সেটা আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, নারী ক্রিকেটার তৈরিতে দেয়া হচ্ছে বিশেষ নজর। অনূর্ধ্ব 19 দলের সাথে কাজ শুরু করেছেন দেশের অন্যতম হাই প্রোফাইল কোচ সারওয়ার ইমরান। মেয়েদের ক্রিকেট কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে, আইসিসি সমান গুরুত্ব দিচ্ছে এবং মেজর ক্রিকেট প্লেইং নেশনসগুলো কিন্তু সমান গুরুত্ব দিচ্ছে। তো সেখানে আমরা যেহেতু খেলছি, আমাদের কিন্তু সমান তালেই খেলতে হবে, সো পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, রিসেন্টলি সারওয়ার ইমরান আমাদের ওয়ান অফ দ্য লিডিং কোচ, সে বিসিবিতে জয়েন করেছে এবং সে আন্ডার-19 মেয়েদের দলের দায়িত্বে আছে এই মুহূর্তে। তাতে আপনারা নিশ্চয়ই অনুভব করার চেষ্টা করবেন যে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি। প্রশ্নোত্তর পর্বে এদিন প্রসঙ্গ আসে নারীদের বিপিএল নিয়ে। নাজমুল আবেদিন ফাহিম বলছেন, বোর্ডের ইচ্ছে থাকলেও আছে সীমাবদ্ধতা, তবে সেটা আর্থিক নয়, বরং ভালো মানের ক্রিকেটারের অভাবেই আয়োজন করা যাচ্ছে না নারী বিপিএল। আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।